তো হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করব প্রাইমাল সিজন 2 এর এপিসোড 1 থেকে 5 পর্যন্ত। তো আপনারা যারা সিজন 1 এর এক্সপ্লেনেশন দেখেন নাই তাদেরকে হাইলি রিকমেন্ড করব সিজন 1 এর এক্সপ্লেনেশন দেখার জন্য, যেটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমাদের স্পিয়ারকে দেখানো হয় যে মীরাকে ডাকছিল। স্পিয়ার মীরার পেছন নেওয়ার জন্য সমুদ্রে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে থাকে, কিন্তু বেশি দূরে যেতে পারে না। এর এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায়। অন্যদিকে ফ্যাংকে দেখতে পাই যে স্পিয়ারকে ডুবে যেতে দেখে চিল্লাতে থাকে। এরই মধ্যে ফ্যাং দেখতে পায় স্পিয়ার সমুদ্রের স্রোতে কিনারায় ফিরে এসেছে। এরপরই স্পিয়ার উঠে দাঁড়ায় এবং পানিতে একটি পাতা ভেসে থাকতে দেখে, যেটি দেখে সে একটি নৌকা বানানোর বুদ্ধি পায়। এরপরই সে কুড়াল নিয়ে গাছ কাটতে শুরু করে। অপরদিকে ফ্যাং স্পিয়ারকে দেখে বোঝার চেষ্টা করে যে স্পিয়ার কি করতে চাচ্ছে। এরপর ফ্যাং স্পিয়ারকে সাহায্য করার জন্য নিজের দাঁত এবং লেজ দিয়ে গাছ কাটতে থাকে। এরপর তারা দুইজন একসাথে কাঠ জমাতে থাকে। এরই মধ্যে রাত হয়ে যায়। ফ্যাং ঘুমিয়ে পড়ে। অপরদিকে স্পিয়ার লতাপাতা ব্যবহার করে একটি কাঠের নৌকা বানায়। স্পিয়ার ফ্যাংকে নৌকার উপর উঠতে বলে, কিন্তু ফ্যাং নৌকার উপর উঠতে চায় না। তখন স্পিয়ার জঙ্গলের মধ্যে গিয়ে কিছু পোকা নিয়ে আসে এবং সেগুলোকে টোপ হিসেবে ব্যবহার করে এবং ফ্যাংকে নৌকায় তোলে। এরপর তারা ওই নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে বেরিয়ে পড়ে। এরই মধ্যে স্পিয়ার পানির মধ্যে থেকে সাঁতার কেটে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। কিছুটা যাওয়ার পর স্পিয়ার হাঁপিয়ে যায়। এটা দেখে ফ্যাং তার লেজ ব্যবহার করে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। এইভাবে যেতে যেতে রাত হয়ে যায়, আর রাতে সমুদ্রের পানিতে বিভিন্ন রকমের প্রাণীকে দেখতে পাওয়া যায়। এরই মধ্যে তারা দুইজন একটা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়, আর ঘুম থেকে উঠে তারা তাদের নৌকার আশেপাশে তিমি মাছের একটা গ্রুপকে দেখতে পায়। তারা এটা দেখে চিল্লায়, যার কারণে তিমি মাছগুলো পানির নিচে চলে যায়। পরের দিন সকালে তারা ঘুম থেকে ওঠে এবং স্পিয়ার বুঝতে পারে ফ্যাং ক্ষুধার্ত। তখন স্পিয়ার পানিতে ঝাঁপ দেয় এবং খাবারের সন্ধান করতে থাকে। অনেকক্ষণ সাঁতার কাটার পরও সে কিছু পায় না এবং নৌকায় ফেরত এসে শুয়ে পড়ে। আর অপরদিকে সূর্যের তাপের কারণে তাদের অসুবিধা হতে থাকে। এরপরই তারা একটা আওয়াজ শুনতে পায়, আর তখনও স্পিয়ার পানিতে ঝাঁপ দেয় দেখার জন্য যে আসলে এটা কি। তখন সে দেখে এটা একটা কচ্ছপ। স্পিয়ার কচ্ছপটিকে ধরার জন্য তার গলা চেপে ধরে, কিন্তু কচ্ছপটি স্পিয়ারকে নিয়ে সমুদ্রের নিচে চলে যায়। এরই মধ্যে স্পিয়ার উপরে আসে শ্বাস নেওয়ার জন্য। এরপর স্পিয়ার আবারও পানির নিচে চলে যায় কচ্ছপটিকে খোঁজার জন্য। তখনই কচ্ছপটি স্পিয়ারের উপর হামলা করলে স্পিয়ার চাকমা দিয়ে কচ্ছপটির গলা চেপে ধরে। এরই মধ্যে স্পিয়ার কচ্ছপটির গলা চেপে ধরে নৌকার সামনে নিয়ে আসে। অপরদিকে ফ্যাং এটা দেখে স্পিয়ারকে সাহায্য করার জন্য কচ্ছপটির গলা কামড়ে ধরে এবং মেরে ফেলে। এরপর কচ্ছপটিকে নৌকার উপরে তুলে তারা দুজন মাংস খায়। মাংস খাওয়া শেষে স্পিয়ার কচ্ছপটির খোলসকে সূর্য থেকে বাঁচার জন্য ছায়া হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের যাত্রা কন্টিনিউ করে। এরই মধ্যে তারা কিছু মাছকে তাদের নৌকার আশেপাশে উঠতে দেখে। এর মধ্যে সেখানে মাছগুলোকে ধরার জন্য কিছু উঠতে পারা ডাইনোসর চলে আসে। এর মধ্যে স্পিয়ারদের ওপরে ওই ডাইনোসর গুলো হামলা করে, আর সেই সময় ঝড় শুরু হয়ে যায়। আর তখন একটি মেগলাডন শার্ক চলে আসে এবং নৌকাটিকে ভেঙে দেয়, যার কারণে তারা দুজন পানিতে পড়ে যায়। আর এর ফলে শার্ক তাদের ওপর হামলা করে দেয়, কিন্তু ফ্যাং শার্ককে চাকমা দিয়ে পালিয়ে যায় এবং বাঁচার চেষ্টা করে। এরই মধ্যে শার্ক স্পিয়ারের উপর হামলা করে দেয়, কিন্তু স্পিয়ার পালাতে পারে না, যার কারণে স্পিয়ার শার্কের মুখের মধ্যে চলে যায় আর সেখানে থাকা একটি গাছের টুকরা দিয়ে শার্কের ওপর হামলা করে দেয়। এরপর স্পিয়ার ফ্যাং এর কাছে চলে আসে, আর তখনই একটি বড় সমুদ্রের ঢেউ তাদের ওপর আছড়ে পড়ে। কিন্তু এর মধ্যে সেখানে শার্কটি আবারও চলে আসে, কিন্তু এইবার স্পিয়ার কাঠের টুকরোটি নিয়ে শার্কের চোখে আঘাত করে দেয়। এরই মাঝে সমুদ্রের ঝড় আরো তীব্র হয়ে যায় এবং স্পিয়ার ও ফ্যাংকে আলাদা করে দেয়। পরের দিন সকালে ফ্যাং নিজেকে সমুদ্রের কিনারায় পায় এবং বুঝতে পারে যে তার আশেপাশে স্পিয়ার নেই। ফ্যাং চিল্লাতে চিল্লাতে স্পিয়ারকে খুঁজতে থাকে, কিন্তু ফ্যাং স্পিয়ারকে খুঁজে পায় না। এরপর ফ্যাং স্পিয়ারের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই সে একটি আওয়াজ শুনতে পায় এবং এটি দেখার জন্য যায় যে সেটি আসলে কি। তখন সে একটি ছায়া দেখে, যেটিকে দেখতে স্পিয়ারের মতো লাগছিল, কিন্তু ফ্যাং কাছে গিয়ে দেখে এটি আসলে পাথর। এরপর ফ্যাং সামনের দিকে হাঁটতে শুরু করে। এরই মধ্যে তার সামনে একটি লাল ডাইনোসর চলে আসে, আর লাল ডাইনোসরটি তখন চলে যায়, আর ফ্যাং স্পিয়ারকে খুঁজতে থাকে। অপরদিকে লাল ডাইনোসরটি ফ্যাংকে অনুসরণ করতে থাকে। এরপর আমরা একটি উড়তে থাকা কাঠবিড়ালিকে দেখতে পাই, যেটি এসে স্পিয়ারের হাতে বসে। তখন আমরা দেখি
স্পিয়ার মাটিতে পড়ে আছে। তখনই সেখানে কিছু অদ্ভুত মানুষ আসে এবং স্পিয়ারকে তুলে নিয়ে যায়। এরপর ফ্যাং শিকার করার জন্য একটি প্রাণীর পিছনে দৌড়ায়, আর সেই সময় সেখানে লাল ডাইনোসরটি চলে আসে। এর ভেতর এক পর্যায়ে লাল ডাইনোসরটি প্রাণীটিকে ছেড়ে চলে যায়, আর অপরদিকে ফ্যাং তার মাংস খাচ্ছিল এবং এরই মধ্যে একটি মাংসের টুকরা লাল ডাইনোসরকে দেয়। এরপর তারা দুজন একসাথে মাংস খায়। এর পরের সিনে মাটি দিয়ে ঢাকা একটি অদ্ভুত ঘরে স্পিয়ার জেগে ওঠে আর মনে করে কিভাবে সে সমুদ্রে তার হাত ভেঙে ফেলেছিল। তখন একটি অদ্ভুত মহিলা ঘরে আসে। তাকে দেখে স্পিয়ার সেখান থেকে পালাতে থাকে, আর সেইখানকার লোকজন দেখে স্পিয়ার পালিয়ে যাচ্ছে, যার কারণে তারা স্পিয়ারের পিছু নেয়। যেখানে স্পিয়ার নিজেকে বাঁচানোর জন্য ভালা এদিক ওদিক নাড়াতে থাকে, তখনই লোকজনের মধ্যে একজন বুঝতে পারে স্পিয়ার অসুস্থ এবং তাদের দেখে ভয় পাচ্ছে। এরপর ওই লোকটি স্পিয়ারকে ফল এবং পানি দেয়। এর পরের সিনে আমরা ফ্যাং এবং রেডকে দেখি। আমরা এখানে লাল ডাইনোসরকে রেড বলবো। তো ফ্যাং এবং রেড একসাথে হাঁটতে হাঁটতে একটি ফল গাছের কাছে পৌঁছায়। এরপর তারা সেই ফল খায়, যার ফলে তারা কিছুটা নেশাতে আসক্ত হয়। তারপরও তারা ফল খেতে থাকে। অপরদিকে স্পিয়ার ওই অদ্ভুত মহিলার ঘরে আসে এবং তাকে তার হাত ঠিক করতে দেয়। এরপর মহিলাটি স্পিয়ারের চিকিৎসা করে, যার মাঝে স্পিয়ার ঘুমিয়ে যায়। এরপর সেই রাতে স্পিয়ার তাদের সাথে খাবার খায়। পরের সিনে রেড এবং ফ্যাং খেলা খেলছিল। অপরদিকে স্পিয়ার আকাশের নিচে বসে এবং চারিদিকে ঘোরাফেরা করে। এরই মধ্যে স্পিয়ার একটি শিয়ালকে দেখে এবং তার সাথে মাংস ভাগাভাগি করে, যার কারণে শিয়াল তার বন্ধু হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে ফ্যাং এবং রেড জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে ঢুকে পড়ে। রেড গ্রামের মানুষের ওপর হামলা করে, তাদেরকে খেতে থাকে। তার দেখা দেখি ফ্যাংও এটি করে। এরই মধ্যে মানুষের চিল্লানো শুনে স্পিয়ার বাইরে চলে আসে। স্পিয়ার ভালা নিয়ে রেডের সাথে লড়াই করতে গেলে ফ্যাং বাধা দেয়। এরপর স্পিয়ার ফ্যাং এর পিঠে চড়লে ফ্যাং স্পিয়ারকে ফেলে দেয়। এরপর তারা লড়াই করতে থাকে। এক পর্যায়ে রেড স্পিয়ারকে খেতে গেলে ফ্যাং রেডকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে রেড একটি ধারালো কাঠের ওপর পড়ে এবং মারা যায়, যেটি দেখে ফ্যাং এর খারাপ লাগে, যার কারণে ফ্যাং সেখান থেকে চলে যায়। আর তার সাথে সাথে স্পিয়ারও গ্রাম ছেড়ে চলে যায়। স্পিয়ার রেড এর মৃত্যুর জন্য ফ্যাংকে সান্ত্বনা দেয়, কিন্তু ফ্যাং কিছু মনে করে না। স্পিয়ার একটি জায়গায় গিয়ে বসে যায়, আর সেখানে ফ্যাং চলে আসে। এরপর তারা একসাথে হাঁটতে থাকে। এরই মধ্যে তারা একটি গুহা দেখতে পায়। এরপর তারা গুহায় প্রবেশ করে এবং আগুন জ্বালায়। স্পিয়ার দেখতে পায় গুহা অনেক গভীর। স্পিয়ার হাতে মশাল নিয়ে গুহার গভীরে যায়, আর সেখানে বিভিন্ন ছবি দেখতে পায়। এরপর স্পিয়ার ফ্যাং এর কাছে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে স্পিয়ার বাইরে যায় এবং খুশি হয়, কেননা জঙ্গলটি অনেক সুন্দর ছিল। এরপর স্পিয়ার দেখে সেখানকার মানুষ শিকার করছে, যা দেখে তার গুহার ছবির কথা মনে পড়ে। এরপর সে একটি পুরনো গ্রাম দেখতে পায় এবং কল্পনা করে তার গ্রামের কথা। এরপর স্পিয়ার একটি ভালা নিয়ে হরিণ শিকার করে এবং গুহায় ফিরে যায়। এরপর রাতে স্পিয়ার মিরার করা রিচুয়াল করে এবং গুহায় এসে শুয়ে পড়ে। এরপর হঠাৎ স্পিয়ার ও ফ্যাং শব্দ শুনতে পায়, আর তখন একটি ভাল্লুক এবং তার উপরে একটি মানুষ সেখানে আসে, যা দেখে ফ্যাং চিল্লাতে থাকে। এরপর তারা বাইরে যায় এবং ভাল্লুকটি স্পিয়ারের ওপর হামলা করে, যা দেখে তারা দুইজন লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। স্পিয়ার হামলা করে একজনকে মেরে ফেলে, আর ফ্যাং হামলা করে ভাল্লুককে মেরে ফেলে। এর মধ্যে স্পিয়ার ওই মানুষের হাতে থাকা ঢালে একটি চিহ্ন দেখতে পায়, যেটা সে মীরার মাথায় দেখেছিল। এরপর ওই মানুষটি বুঝতে পারে যে সে লড়াই করে জিততে পারবে না, তাই সে পালাতে থাকে। এর মধ্যে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং একটি জায়গায় লুকিয়ে যায়। তখন ওই জঙ্গল থেকে স্পিয়ার এবং ফ্যাং বেরিয়ে আসে আর লোকটির পায়ে হামলা করে। সেখানে স্পিয়ার লোকটির সামনে এসে মীরার নাম নেয়, কিন্তু লোকটি উঠে তাদের সাথে লড়াই করতে থাকে। এরই মাঝে ফ্যাং লোকটিকে ধরে খেয়ে নেয়। স্পিয়ার লোকটির তলোয়ার নিয়ে নেয় এবং ওটির সাথে প্র্যাকটিস করে। এরপর তারা একটি পায়ের চিহ্ন দেখতে পায়। এরপর স্পিয়ার আর ফ্যাং পায়ের চিহ্ন ফলো করতে করতে একটি গ্রামে এসে পৌঁছায়। স্পিয়ার ফ্যাংকে জঙ্গলে থাকতে বলে আর নিজে গ্রামে প্রবেশ করে এবং মীরাকে খুঁজতে থাকে। এরই মধ্যে একটি জায়গায় অনেক মানুষকে দেখতে পায়। ওই মানুষগুলো স্পিয়ারকে দেখে ঘাবড়ে যায়। এরই মধ্যে মীরা বেরিয়ে এসে স্পিয়ারকে জড়িয়ে ধরে। স্পিয়ার মীরাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু মীরা অন্যদেরকে ছেড়ে যেতে চায় না, যার কারণে স্পিয়ার মীরা ও তাদের সাথে নিয়ে বেরিয়ে যায়।
এরই মধ্যে স্পিয়ার কিছু মানুষের আশার উপলব্ধি করতে পারে, যাদেরকে দেখে মীরার সাথে থাকা মানুষেরা হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু অপরদিকে স্পিয়ার লড়াই করার জন্য প্রস্তুত ছিল। এরই মধ্যে শত্রুরা স্পিয়ারের হাতে তাদের সাথীর তলোয়ার দেখতে পায় এবং তার উপর হামলা করতে যায়। কিন্তু তখনই শত্রুদের কাছে থাকা ভাল্লুকগুলো কিছুটা ভয় পাচ্ছিল। এটা দেখে স্পিয়ার হাসে এবং সেখানে থাকা মানুষগুলো আশেপাশে দেখতে থাকে। ঠিক তখনই ফ্যাং সামনে চলে আসে। ফ্যাং একটি ঘরের ওপর দাঁড়িয়ে চিল্লাতে থাকে। ঠিক তখনই ঘরের চালা ভেঙে নিচে পড়ে যায়। এটি একটি হাস্যকর দৃশ্য ছিল। এরই মধ্যে শত্রুরা স্পিয়ারের ওপর হামলা করে, কিন্তু ফ্যাং সেই মানুষটিকে খেয়ে নেয়। এরপর স্পিয়ার আর ফ্যাং তাদের সাথে লড়াই করতে থাকে। এরই মধ্যে একটি লোক ঘর থেকে বেরিয়ে এসে ঘন্টা বাজিয়ে ইশারা করে দেয় যে তাদের ওপর হামলা হয়েছে। এরপর অনেক মানুষ ঘর থেকে বের হয় এবং স্পিয়ার আর ফ্যাংকে লড়াই করতে দেখে। এরই মধ্যে গ্রাম সর্দারের স্ত্রী রিকা তার ঘর থেকে বের হয় আর লড়াই করার জন্য প্রস্তুত হয়। অপরদিকে মীরা তার লোকদের জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। এরই মধ্যে মীরার ওপর একজন হামলা করার জন্য এগিয়ে আসে। অপরদিকে স্পিয়ারকে শত্রুরা ঘিরে ফেলেছে এবং তার ওপর তীর দিয়ে হামলা করেছে। অপরদিকে মীরা তার থেকে বেছে একটি তলোয়ার নিয়ে ওই লোকটির গলা কেটে দেয়। অন্যদিকে স্পিয়ার তাদের ওপর হামলা করলে স্পিয়ারের ওপর আবারও তীর দিয়ে শুট করা হয়। এরই মধ্যে রিকা ফ্যাংয়ের পায়ে হামলা করে এবং ভালা ফ্যাংয়ের মাথায় ঢুকিয়ে দেয়, কিন্তু ফ্যাং তাকে মুখ দিয়ে ধরে নেয় এবং মাটির সাথে আছাড় মারে, যার কারণে রিকা মারা যায়। অপরদিকে স্পিয়ার তাদের সাথে লড়াই করতে থাকে। এরই মধ্যে স্পিয়ারের ওপর একটি বাচ্চা হামলা করে, যার কারণে স্পিয়ার তাকে ধরে পাথরের ওপর ফেলে দেয়, যার কারণে বাচ্চাটি মারা যায়। এরই মধ্যে লাল কুয়াশা আসতে শুরু করে আর অপরদিকে শত্রুরা স্পিয়ার ও ফ্যাং এর ওপর হামলা করতে থাকে। স্পিয়ার আর ফ্যাং কুয়াশার সাহায্য নিয়ে সবাইকে মেরে ফেলে। অপরদিকে সর্দার ও তার ছেলে নৌকা নিয়ে গ্রামের দিকে আসছিল। এরপর সর্দারের ছেলে হর্ন বাজায়, কিন্তু কেউ রেসপন্স করে না। এরপরই কিনারায় পৌঁছায় এবং পৌঁছে রক্তের ছাপ দেখতে পায়। এরপর তারা গ্রামের মধ্যে প্রবেশ করে এবং দেখতে পায় গ্রামে সবাই মারা গেছে। সর্দার দৌড়ে তার স্ত্রীর কাছে যায়, কিন্তু দেখতে পায় সে মারা গেছে, যাকে দেখে সে কান্না করে। অপরদিকে সর্দারের ছেলে তার ছোট ভাইকে নিয়ে আসে। সর্দার আর তার ছেলে সবাইকে একটা গুহায় দাফন করে এবং পাথর দিয়ে চাপা দিয়ে দেয়। এরপর তারা নৌকায় ফেরত আসে এবং গোলামদের ছেড়ে দেয়। এরপর নৌকায় তার ছেলে এবং স্ত্রীকে রেখে পানিতে ভাসিয়ে দেয় এবং আগুন জ্বালানো তীর দিয়ে নৌকায় আগুন দেয়। এরপর গ্রামে আগুন দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। 1890 এর সময় ইংল্যান্ডে বৃষ্টির মধ্যে একটি লোক ঘরে প্রবেশ করে। সেখানে থাকা গার্ড তাকে বলে দেয় যে এখানে যেটা নিয়ে মিটিং চলছে। হিস্টোরিক্যাল সোসাইটি নামের এই গ্রুপটি তাদের আলোচনা শুরু করে। চার্লস রেকিনা একজন বিজ্ঞানী, যে তাদেরকে বলে যে তারা ওদের থেকে আলাদা না, প্রয়োজনে তারা একই ঘটনা আবার ঘটাতে পারে। গার্ড মিটিংয়ে প্রবেশ করে এবং ডার্লিং ট্যাংকে সতর্ক করে যে কনস্টেবল তার সাথে কথা বলতে চায় আর বলে এটা অনেক জরুরি। ডার্লিং ট্যাং সবাইকে বলে জেল থেকে একজন পালিয়েছে আর সে বলে যে সে একজনকে মেরেও ফেলেছে। আপনাদের সতর্ক হওয়া উচিত এবং ঘরের মধ্যে থাকা উচিত, কেননা সে অনেক ভয়ঙ্কর। ডার্লিং ট্যাং বলে তাদের কাছে আসামি আছে আর চার্লসের দিকে ইশারা করে। অন্যরা এই বিষয় নিয়ে হাসাহাসি করে। কনস্টেবল সেখান থেকে চলে যায় আর ডার্লিং ট্যাং এর কথা চার্লসের কথার কোনো ভিত্তি নেই। এরপর তারা উপর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। গার্ড পরীক্ষা করার জন্য উপরে যায়। এদিকে নিচে থাকা সবাই শব্দ শুনতে পায়। যখন তারা উপরে তাকায়, সেখান থেকে রক্ত গ্লাসের মধ্যে এসে পড়ে এবং এটা বুঝতে পেরে সবাই পরীক্ষা করার জন্য উপরে যায়। তারা দরজা খুলে দেখে আসামি গার্ডকে মেরে তার মাংস খাচ্ছে। যখনই আসামি তাদের উপর হামলা করে, তখন সবাই পালিয়ে যায়। চার্লস চেয়ার দিয়ে আসামির ওপর হামলা করে, কিন্তু তার কিছুই হয় না। অপরদিকে সবাই পালাতে থাকে। তাদের পিছু পিছু আসামি এসে একজনকে মেরে ফেলে। বাকি তিনজন একটি ঘরের মধ্যে নিজেদের আটকে নেয়, কিন্তু আসামি গ্লাস ভেঙে ভেতরে চলে আসে। চার্লসরা তখন পালাতে থাকে, কিন্তু আসামি চার্লসকে ধরে তার গলা চেপে ধরে। ডার্লিং ট্যাং একটা বন্দুক নিয়ে আসামির ওপর শুট করে, যার কারণে আসামি ঘর থেকে পালিয়ে যায়। এরপর তারা নিজেদের হাতিয়ার দিয়ে সামনে এগোতে থাকে। এরই মধ্যে আসামি সামনে চলে আসে। ডার্লিং ট্যাং গুলি চালালে আসামি সেটি ডজ করে দেয়। এরপর আসামি একজনকে ধরে মেরে ফেলে আর তাদের ওপর হামলা করার জন্য এগিয়ে যায়, কিন্তু ডার্লিং ট্যাং গুলি করে
তাকে আহত করে দেয়। এরপর তারা তাকে খোঁজার জন্য বের হয়। সেই সময় আসামি সেখানে চলে আসে। ডার্লিং ট্যাং শার্ট খুলে তার সাথে লড়াই করতে থাকে। চার্লস এটি দেখে অবাক হয়ে যায় আর পাশের একটি পোস্টার দেখে বুঝতে পারে ডার্লিং ট্যাং একজন বক্সিং খেলোয়াড়। ডার্লিং ট্যাং আসামির সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাকে সাহায্য করার জন্য চার্লস তীর দিয়ে তার উপর হামলা করে, যার কারণে আসামি ঝর্ণাতে গিয়ে পড়ে যায়। এরপর তারা সামনে এগিয়ে যায়। এরই মধ্যে আসামি তাদের উপর হামলা করে, ডার্লিং ট্যাংকে পাশে ফেলে দেয় এবং চার্লসকে খেতে যায়। এরই মধ্যে ডার্লিং ট্যাং আসামির ওপর হামলা করে দেয় এবং নিজের শার্ট খুলে ফেলে আসামির সাথে জঙ্গলির মতো লড়াই করতে থাকে। ডার্লিং ট্যাং লাঠি দিয়ে আসামির ওপর অনেকবার হামলা করে এবং তাকে মেরে ফেলে। চার্লস ওই সব দেখে অনেক খুশি হয় এবং এরপর ডার্লিং ট্যাং বুঝতে পারে চার্লস সত্যি ছিল। আর এখানে পঞ্চম এপিসোড শেষ হয়। তো বন্ধুরা, এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি খুব শীঘ্রই চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলো কভার করার জন্য। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।